এই সময়ের পৃথিবীতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছাড়া কোনো কাজই কল্পনা করা যায় না। বর্তমানে আমাদের সবার জীবনে বিদ্যুতের ব্যবহার একটি অপরিহার্য বিষয়। বিদ্যুতের এই সীমাহীন চাহিদার কথা চিন্তা করে বিজ্ঞানীরা আগে থেকে চেষ্টা করে আসছে কীভাবে কম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং তা হবে পরিবেশ বান্ধব। বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উপায় রয়েছে, যা প্রধানত উৎস ও প্রযুক্তির ভিত্তিতে বিভক্ত করা যায়। সাধারণভাবে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিগুলো হলো জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উৎপাদন এবং নবায়নযোগ্য শক্তি ভিত্তিক উৎপাদন। জীবাশ্ম জ্বালানি ভিত্তিকের ভিতরে রয়েছে যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম, এগুলো পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। নবায়নযোগ্য শক্তি ভিত্তিক উৎপাদনের ভিতরে রয়েছে যেমন সৌর বিদ্যুৎ, সূর্যের আলো ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। বায়ু বিদ্যুৎ, বায়ুর শক্তি ব্যবহার করে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ, নদী বা জলপ্রপাতের পানির প্রবাহ ব্যবহার করে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন। জিওথার্মাল বিদ্যুৎ, ভূ অভ্যন্তরের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। সমুদ্র শক্তি, সমুদ্রের জোয়ার ভাটা বা ঢেউয়ের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। কিন্তু উপরে বর্ণিত সবগুলো বিদ্যুৎ উৎপাদন পদ্ধতিগুলোর মধ্যে থেকে নিজস্ব টেকনিক্যাল কিছু সমস্যা আছে। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি মাথায় আসে। পারমাণবিক বিদ্যুৎ, নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজনের মাধ্যমে বিশাল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়। এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ও দীর্ঘস্থায়ী একটি পদ্ধতি। আজ আমরা এটি নিয়ে আলোচনা করব। কয়লা বিদ্যুৎ উৎপাদনের সময় প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতের জন্য প্রায় 800 থেকে 1000 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। অপরদিকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে মাত্র 3 থেকে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয় প্রতি কিলোওয়াট আওয়ারে। পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের বেশিরভাগ বিদ্যুৎ তৈরি হয় তাপবিদ্যুৎ হতে। তাপকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই তাপ শক্তি পাওয়ার জন্য আমাদের পরিচিত জ্বালানি যেমন তেল, গ্যাস, কয়লা ব্যবহার করা হয়। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি পাওয়ার জন্য যে জ্বালানি ব্যবহার করা হয় সেটা ইউরেনিয়াম-235 আইসোটোপ। ইউরেনিয়াম পরমাণুর একটি বিশেষ গুণ হচ্ছে, যদি ইউরেনিয়াম পরমাণুকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয় তবে ইউরেনিয়াম পরমাণুর ভর সংখ্যা 235 থেকে 236 এ রূপান্তরিত হয়, ফলে পরমাণুটি আনস্টেবল হয়ে পড়ে। এই আনস্টেবল পরমাণুতে 4 ধরনের ঘটনা ঘটে, তা হলো: 1. ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে গিয়ে সম্পূর্ণ দুটি ভিন্ন মৌল ক্রিপ্টন এবং বেরিয়ামে রূপান্তরিত হয়। 2. তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। 3. তাপ শক্তি নির্গত হয়, যার পরিমাণ প্রায় 250 মেগা ইলেকট্রোভোল্টের সমান। 4. সর্বশেষ আরও 3টি নিউট্রন নির্গত হয়। নতুন করে নির্গত হওয়া এই 3টি নিউট্রন তার আশেপাশে থাকা আরও 3টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে, ফলে একটি চেইন রিঅ্যাকশন তৈরি হয়। এটাকেই বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এভাবে প্রতিটি পরমাণু ভাঙার সঙ্গে সঙ্গে প্রাপ্ত প্রায় 250 মেগা ইলেকট্রোভোল্টের সমান তাপ শক্তি মূলত প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ইউরেনিয়াম বান্ডেল, যা মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ জ্বালানি। খনির ভিতর থেকে ইউরেনিয়াম আকরিক উত্তোলনের পর বেশ কিছু জটিল প্রক্রিয়ার পর অত্যন্ত সতর্কতার সাথে ইউরেনিয়াম বান্ডেল প্রস্তুত করা হয়। ডায়াগ্রামটি দেখুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টোটাল চিত্র। 4টি অংশ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গঠিত: 1. রিঅ্যাক্টর, 2. স্টিম জেনারেটর, 3. ইলেকট্রিক জেনারেটর, 4. কুলিং টাওয়ার। রিঅ্যাক্টরের ভিতরে ইউরেনিয়াম বান্ডেল স্থাপন করা হয় এবং এই বান্ডেলের ফাঁকে ফাঁকে বসানো হয় কন্ট্রোল রড। এই কন্ট্রোল রড তৈরি করা হয় বোরন, ক্যাডমিয়াম, সিলভার অথবা ইন্ডিয়াম দ্বারা। কন্ট্রোল রডের কাজ হচ্ছে রিঅ্যাক্টরের ভিতরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হলে সেটিকে নিয়ন্ত্রণ করা। নিউট্রন শোষণের মাধ্যমে কন্ট্রোল রড এই কাজটি করে থাকে। এজন্য কন্ট্রোল রডকে এমনভাবে স্থাপন করা হয় যেন প্রয়োজন মতো এটিকে রিঅ্যাক্টরে প্রবেশ অথবা বের করা যায়। রিঅ্যাক্টরের কন্ট্রোল রড এবং ইউরেনিয়াম বান্ডেল বসানোর পর সম্পূর্ণ রিঅ্যাক্টরটি পানি দ্বারা পূর্ণ করা হয়। এরপর সম্পূর্ণ রিঅ্যাক্টরটি সুরক্ষার জন্য 1 মিটার পুরো কংক্রিটের দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়।
যেন রিঅ্যাক্টরের ভিতরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হলে তা হতে অতি তেজস্ক্রিয় রশ্মি যেন বায়ুমণ্ডলে না মিশতে পারে। রিঅ্যাক্টরের ভিতরে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হলে ইউরেনিয়াম রড উত্তপ্ত হতে শুরু করে। এর ফলে রিঅ্যাক্টরের ভিতরে থাকা পানি উত্তপ্ত হতে শুরু করে। এই পানির তাপমাত্রা 298.89 ডিগ্রি সেলসিয়াস তা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু ফিশন বিক্রিয়া শুরু হলে ইউরেনিয়াম রড উত্তপ্ত হতেই থাকবে। ফলে অতিরিক্ত তাপ এক্সচেঞ্জারের মাধ্যমে স্টিম জেনারেটরে স্থানান্তর করা হয়। এই তাপ আবার স্টিম জেনারেটরে থাকা পানিকে উত্তপ্ত করে, ফলে পানি ধীরে ধীরে বাষ্প হতে শুরু করে। জেনারেটরের ভেতরে বাষ্পের চাপ বৃদ্ধি হতে থাকে। বাষ্পের চাপ যখন উপযুক্ত পর্যায়ে চলে আসে তখন এই বাষ্পটি টারবাইনে প্রবেশ করানো হয়। ফলে বাষ্পের চাপে টারবাইন ঘুরতে শুরু করে। টারবাইনের অপর প্রান্তের সাথে যুক্ত থাকে একটি ইলেকট্রিক মোটর। টারবাইনের ঘূর্ণনের ফলে ইলেকট্রিক মোটরের ভিতরে ঘূর্ণন সৃষ্টি হয়, ফলে ইলেকট্রিক মোটরেও বিদ্যুৎ উৎপন্ন হতে শুরু করে। উচ্চ চাপের বাষ্প টারবাইনকে ঘুরিয়ে প্রবেশ করে কুলিং টাওয়ারে। কুলিং টাওয়ারের উচ্চতা প্রায় 200 থেকে 220 মিটার পর্যন্ত হয়ে থাকে। কুলিং টাওয়ার ফ্রিজের কন্ডেন্সারের মতো কাজ করে, যা টারবাইন থেকে আগত গরম বাষ্পকে ঠান্ডা করে তরলে রূপান্তরিত করে। এই তরল পানি পাম্প করে পুনরায় স্টিম জেনারেটরে পাঠানো হয়। ফলে এই পানি আবার বাষ্প হয়ে টারবাইন প্রবেশ করে। এই প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে, ফলে ইলেকট্রিক মোটর বিদ্যুৎ উৎপন্ন করতেই থাকে। এভাবেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হয়। 1 গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাবে, যদি তেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় তবে প্রায় 2300 লিটার তেল লাগবে। সাধারণত 3 থেকে 5 বছর পর ইউরেনিয়াম বান্ডেল পরিবর্তন করা হয়। বান্ডেলগুলো বের করার পর যদিও দেখতে আগের মতোই থাকে, দৃশ্যমান কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তার মানে এই নয় যে ইউরেনিয়াম বান্ডেলে থাকা রডগুলো উত্তপ্ত হওয়া বন্ধ হয়ে যাবে। এই রডগুলো নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার জন্য পরবর্তী শত শত কোটি বছর উত্তপ্ত হতেই থাকবে। কেন 3 থেকে 5 বছর পর ইউরেনিয়াম রডগুলো সরিয়ে ফেলা হয়, এই বিষয়ে আলাদা একটি ভিডিও তৈরি করা হবে। ভিডিওটি দেখতে চাইলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।